আমাদের তখন কম বয়স, আমরা ব্রহ্মচারী, নতুন ব্রহ্মচারী এসেছি বেলুড় মঠে। তখন শুনতাম একজন অতিবৃদ্ধ সন্ন্যাসীর সম্পর্কে যে তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, শুনতাম, সাধুরা বলা বলি করত। তো তাকে আমাদের দেখেছি, আমরা আমাদের জীবনে তাকে দর্শন করেছি বলে আমরা এই ব্রহ্মজ্ঞানীর কীরকম অবস্থা হয় তার একটু আবছা আবছা ধারণা হয়েছে। তখন তো সব ব্রহ্মজ্ঞান বা কী সব বুঝি না, কিন্তু তবু ওই মানুষটিকে দেখেছিলাম, ওই সন্ন্যাসীকে দেখেছিলাম বলে একটা আবছা ধারণা আছে যে ব্রহ্মজ্ঞানী মানে কীরকম হয়। এই জগতের মধ্যেই থাকবেন কিন্তু জগতের মধ্যে নেই, জগতের মধ্যে আছেন, শরীরটা আছে কিন্তু জগতের মধ্যে নেই। তো বেলুড় মঠে তখনকার দিনে, এখন তিনি মারা গেছেন, আমাদের যিনি সাধুদেরকে মুন্ডন করতেন, মানে ওই মস্তক মুন্ডন প্রতিদিনই তো লেগে আছে, এতগুলো সাধু বেলুড় মঠে আছে, প্রতিদিনই কয়েকজন মুন্ডন করছে। তা সেই মুন্ডন করার সময় একজন যে মুন্ডন করত, যাতে হচ্ছে নাপিত, তা তাকে দেখতাম, আমরাও দেখেছি তাকে, দেখতাম যে তিনি ওই যে সন্ন্যাসীর কথা বলছি ব্রহ্মজ্ঞানী, তাকে কামাতে যেতেন। আর এই আপনাদের সেই ধারণা নেই, মানে কামাতে গেলে সাধুরা যখন এই মুন্ডন করতে যায় তখন যে মুন্ডন করে, যে কামায় মুন্ডন করে, তার কাছে অনেক কথা বলে, সাধুরাই বলে, সেও বলে সাধুরাও বলে। তা আমরা দেখতাম ওই নাপিতটি, সে এমনিতে বেশি কথা বলতো না, আর এই যে সন্ন্যাসীর কথা বলছি ইনিও বেশি কথা বলতেন না। যখন আমরা তাকে দেখেছি তখন প্রায় উনি চুপচাপ থাকতেন, বেশি কথা বলতেন। ওই নাপিত এসে বলতো, তার নাম রামমূরত, বিহারের কি ইউপির লোক বোধহয়, রামমূরত ওর নাম। সেই রামমূরত এসে ওই সন্ন্যাসী মহারাজকে বলতেন, আপনি কাশীর মতো, কাশী বিশ্বনাথ, বেনারস সংক্ষেপে বলে কাশী, তা আপনি হচ্ছেন ওই কাশীর মতো। নিজেই ব্যাখ্যা করছে কেন কাশীর মতো না, কাশীটাকে, কাশী বলে যে জায়গাটা আছে ভারতে, বারাণসী, এটাকে হিন্দুরা বিশ্বাস করে যে কাশীটা, হ্যাঁ, আমাদের দেশের মধ্যে আছে ঠিকই, ভারতের মধ্যে আছে ঠিকই, কিন্তু ওটা ভারতে নেই। ভারতের মধ্যে আছে অথচ ভারতে নেই, এ হচ্ছে কাশীর স্ট্যাটাস। কাশীর স্ট্যাটাসটা হচ্ছে এরকম, আছে এই ভারতে কিন্তু ভারতের মধ্যে নেই। ওই রামমূরত বলতেন ওই সন্ন্যাসীর কাছে, তখন অবশ্য কয়েক বছর আমার মঠে হয়ে গেছে, আমি তখন বেলুড় মঠে, ওই সন্ন্যাসীর আমার ভাগ্য হলো ওই সন্ন্যাসীর সেবক হয়ে যাওয়া, মানে আমি তার সেবক হয়ে গেলাম, মানে বেলুড় মঠেই আমাকে সেবক করলেন আর কি। তখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ, তিনিই আমাকে বললেন, যাও তুমি ওর সেবা করো। ট্রেনিং সেন্টারে যখন আমাদের থাকা হয় তখন আমাদের অন্য কোনো কাজ করতে দেওয়া হয় না, শুধু ওই ট্রেনিং সেন্টারের যে পাঠ, পঠন পাঠন এইসব এর মধ্যেই থাকতে হয়। তো এখন 3 জন ব্রহ্মচারী, তাদেরকে একজন একজন করে পাঠানো হয়েছে। ওই মহারাজের 4 জন সেবক আছে, এরপরও 4 জনও পারছেন না, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তখন আরেকজন সেবকের দরকার। এবং যাকে তাকে তো পাঠানো যায় না, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, ওই জন্য একজন করে পাঠানো হচ্ছে ব্রহ্মচারী। আর তিনি তো বেশি কথা বলেন না, সবাই জানে ব্রহ্মজ্ঞ, সবাই খুব ভয়ে ভয়ে থাকে, সমীহ করে। একজনকে পাঠানো হলো, যিনি ওনার প্রধান সেবক ছিলেন, তার নাম হচ্ছে গিরিধারী মহারাজ, মারা গেছেন, শরীরে নেই।
তিনি গিয়ে ওই সাধুটির সামনে ওই ব্রহ্মচারীকে দাঁড় করিয়ে বলছেন, মহারাজ আপনার শরীর তো ভালো নেই, সেই জন্যে প্রেসিডেন্ট মহারাজ এই ছেলেটিকে পাঠিয়েছেন এই ব্রহ্মচারীকে আপনার সেবা করার জন্য। কথাটা শুনলেন কি শুনলেন না আমরা জানি না, একটু চোখ মিলে তাকালেন, তাকিয়ে বললেন তুমি, ওই ছেলেটাকে তাকিয়ে বললেন তুমি তুমি আবার কী সেবা করবে, যাও। আর খুব জাঁদরেল ভারী কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কেউ আর কথা বলার সাহস পায়, যা বলে সে তো চলে গেল। সে আর কি করবে, উনি বলেছে যাও, চলে গেছে। এরপরে আবার আর একজনকে পাঠিয়েছে ব্রহ্মচারী, তার দিকে তাকিয়েছি, মহারাজ ওকে তাহলে আমরা আপনার সেবায় এই কদিনের জন্য নিই। টাকার কথাই বলছেন না, তখন বোঝা গেল যে পছন্দ হচ্ছে। এরপরে একজনকে পাঠালেন। গত পরশুদিন সেই সাধুটির শরীর গেছে, এখন তো বয়স হয়েছিল 72-74 বছর বয়স হয়েছে। তো সেই সাধুটিকে পাঠানো, সাধুটি রোগাটে চেহারা, এবং তাকে দান করানো মাত্রই বলছে ও আবার কী সেবা করবে, ওরই তো সেবার দরকার, ওটাও বাদ দিলে হলো। এরপরে ওরা আর কাকে পাঠাবে বুঝতে পারছে না। এরপরে আমি তখন ট্রেনিং সেন্টার, আমাকে প্রেসিডেন্ট মহারাজ ডাকলেন বীরেশ্বর, শোনো ওনার একজন সেবকের দরকার, অসুস্থ হয়ে পড়ছেন, তো এই জন্য আমরা এখন ঠিক করলাম এই সময়টা টেম্পোরারি সেবা করার জন্যে তোমাকে ঠিক করেছি। ঠিক আছে, আমার তো পরম সৌভাগ্য বলে মনে হলো, তো আমাকে যাও একটু যাও। মহারাজ যখন খাবেন ওই সময়টাই মুডটা ভালো থাকে, ওই সময় গিয়ে একটু সামনে দাঁড়াবে। আমি তখন খাবেন, উনি খেতে বসেছে, ওই টেবিলের উপরে খাবার টাবার দেওয়া আছে, তো উনি খাবেন বা খাচ্ছেন। আমি সেই সময় গিয়ে আমাকে দাঁড় করিয়েছি, আমি তো বলির পাঁঠার মতো গিয়ে দাঁড়িয়েছি, কারণ এর আগে তো 3 জনকে বিদায় করেছে, আমি তো 4th ম্যান, দাঁড় করিয়েছে। তারপরে প্রধান সেবক গিয়ে ওই সময় বলছেন যে মহারাজ ওই 3 জনকে তো আপনি পছন্দ করলেন না, তো এই আর একজনকে প্রেসিডেন্ট মহারাজ পাঠিয়েছে, দেখুন। আমার দিকে তাকালেন, পুরো একবার মাথাটা তুলে আমাকে দেখলেন, না হ্যাঁ কিছু বললেন না। তাতে ওই প্রধান সেবক বুঝলেন যে উনি অ্যাপ্রুভ করলেন, না হ্যাঁ বেরো যা এখান থেকে, এইসব কিছু বললেন না। তার মানে আমার দিকে তাকালেন, মাথাটা নামালেন, তারপরে উনি বুঝলেন যে অ্যাপ্রুভ করেছে। আমাকে তখন উনি পাশেই দাঁড়িয়ে আছে, তো আস্তে আস্তে বলছে তুমি এটা ওটা সরিয়ে দাও না, এই খাবার টাবার যে আছে এটা সরিয়ে দাও। দেখতে চাইছেন যে সরিয়ে দিলে পরে উনি কী রিয়াক্ট করেন। তো আমি যেরকম বলছেন ভয়ে ভয়ে এটা সেটা সরিয়ে দিচ্ছি, উনি কিচ্ছু বলছেন না। তখন উনি বললেন যা বেটা তুমি ফিরে গেলে, বেঁচে গেলে। যখন উনি কিছু রিয়াক্ট করছেন না, তার মানে তুমি বেরিয়ে গেলে। এই যার কথা বললাম, আমি 2 বছর তার সেবা করেছিলাম। পরবর্তী ট্রেনিং সেন্টারে যখন আমার তো ওই কদিন সুস্থ হয়ে গেলে আবার চলে যাব তা না, তখন উনি আমাকে পছন্দ করলেন বলে আমাকে ওদের 4 জন সেবকের পরে আমাকেও থাকতে হলো। যে সাধুর কথা বললাম, এই সাধুর নাম হচ্ছে স্বামী নির্বাণানন্দ। স্বামী ব্রহ্মানন্দের এই যে ছবি, স্বামী ব্রহ্মানন্দের সব থেকে প্রিয় সেবক ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি। জীবনের একদম শেষ সময় উনি ওর সেবা করতেন। যে সাধুটির কথা বলছি তিনিও মহারাজের স্বামী ব্রহ্মানন্দজির সেবা করতেন।
এবং শেষ সময়ে হয়তো আগেও বলেছেন, আমরা শেষ সময়টা রেকর্ডের বইতে পাই, ওকে আশীর্বাদ করেছিলেন তোমার ব্রহ্ম জ্ঞান হবে। যার ফলে আমরা যখন বেলুমঠে আছি তখন সবাই ওকে, তখন তো উনি অতি বৃদ্ধ, 85-86 বছর বয়স, তো তখন সবাই বলতো উনি ব্রহ্মজ্ঞানী, উনি ব্রহ্মজ্ঞ। এই ব্রহ্মজ্ঞানী পরে কোনো আলোচনায় হয়তো প্রসঙ্গক্রমে বলবো। এই কথামৃতের মধ্যেই ঠাকুর বলবেন ব্রহ্মজ্ঞানীর 4টে অবস্থা। ব্রহ্মজ্ঞানীর 4টি অবস্থা। একটা হচ্ছে জড়বৎ, মানে একদম জ্বর, মানে কোনো সে যে বেঁচে আছে তার কোনো লক্ষণ নেই, জড়বৎ। এটা হচ্ছে পিশাচবৎ। পিশাচ কথাটা আপনারা শুনে থাকবেন, পিশাচের মতো, ওই চুলগুলো সূক্ষ্ম সূক্ষ্ম, চান করেন না, হয়তো তার মধ্যে উকুন হয়েছে, উকুনে কামড়াচ্ছে, উনি নির্বিকারভাবে আছেন, পিশাচের মতো। খাচ্ছেন তো খেয়েই যাচ্ছে, আবার খাচ্ছেন না তো খাচ্ছেনই না, এরকম। হয়তো কয়েকদিন ধরেই খাচ্ছেন না, ঘুমোচ্ছেন তো ঘুমোচ্ছেন, এরকম। এই পিশাচবৎ, জড়বৎ, মানে যেন একটা লাঠি পড়ে আছে, তার কোনো প্রাণের স্পন্দন নেই, জড়বৎ। পিশাচবৎ মানে পাগল, পাগলের থেকেও আরেক ধাপ উপরে, পিশাচবৎ। এগুলো লক্ষণ, ব্রহ্মজ্ঞানীর লক্ষণ, এরকম হয় তাদের অবস্থা। আরেকটি হচ্ছে বালকবৎ, একদম 2 বছর 3 বছর 4 বছরের বালক, যেমন কিছুতেই কোনো আঁট নেই, সেরকম বালকবৎ। তো আমার সৌভাগ্য হয়েছিল এই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের সেবা করার, যার ফলে এই যে 4টে অবস্থা হয় ব্রহ্মজ্ঞানীর, জড়বৎ, পিশাচবৎ, উন্মাদবৎ এবং বালকবৎ, এই 4টে লক্ষণই আমি নিজের চোখের সামনে দেখছি, ওকেই দেখছি। মানে একটি কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে গরমকাল, জুন মাস, এই আমরা সবে জুন পেরিয়ে জুলাই পড়েছি, এরকম জুন মাসে অসম্ভব গরম, বেলুড় মঠে অসম্ভব গরম, গঙ্গার জল অবধি একদম তপ্ত হয়ে যাচ্ছে। তো সে সময় আমার সেবার সময়টা ছিল দুপুরবেলায়, ওই খাবেন উনি, তারপরে ঘন্টা 2 আমি ওর সঙ্গে ওই ঘরে থাকবো, যদি কোনো কিছু প্রয়োজন হয়, এটা আমার ডিউটি ছিল। এরকম ওই বেলুড় মঠের 1979 জুন মাস, গরম, ঘরে তখন আমি আর উনি ছাড়া কেউ নেই, ওনার খাওয়া হয়ে গেছে, অন্যান্য যারা 3 জন সেবক তারাও খেতে টেতে গেছে, আমি আছি আর উনি আছে। আমার বলছেন, এই গম্ভীর বলেছিল, হ্যাঁ আমার এই আলমারিটা খুলতো। আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে ভাবলাম আলমারিটার মধ্যে এই তালাটা আছে, আলমারি খোলাই আছে, টানলাম, খুলে গেল। দেখ ওখানে একটা ওভারকোট আছে। ওইটা শুনেই, এই গরমকালে, জুন মাসে গরমকালে ওভারকোটটা শুনেই আমার শরীরে কীরকম একটা ভাব হচ্ছে। ওভারকোট, এটা লম্বা কোট, একদম হাঁটু অবধি কোট, ওইটা আছে ওখানে। আমি মনে হ্যাঁ আগে হ্যাঁ আছে, ওটা নিয়ে আয়। ভাবলাম এত গরম, এর মধ্যে ওভারকোটটা নিয়ে উনি কী করবেন, আমার তো কিছু করার নেই, আমি বাধ্য ওটা নিয়ে আমাকে পরিয়ে দেয়। তো ওই গরমের মধ্যে ওই ওভারকোটটা ওকে, ওই যে বলছি না পিশাচবৎ, অপ্রকৃতিস্থ মনে হবে, বিকৃত মস্তিষ্ক এরকম মনে হবে, দে এটা আমাকে পরিয়ে দেয়। আমি তো অক্ষরে অক্ষরে আদেশ পালন করছি, দিয়ে দিলাম। ওই গায়ে যে দিলাম ওই ওভারকোটটা, আমারই কেমন তখন কীরকম শরীরটা করছে, তো দিলাম। উনি ওইটা পড়লেন, পরে কিছুক্ষণ ওই চেয়ারে বসলেন, এই তো 2-4 মিনিট বসে বললেন, নে খুলে নেয় এটা, আবার খুলে দিলেন। ওই যে অ্যাকশনটা, আবার দেখছি কখনো বালকবৎ বলেছি না,
বালক বধ, এই শাস্ত্রের লক্ষণ এগুলো, ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। ওর ঘরে তখন নতুন টিভি আসছে কলকাতায়, তো ওর ঘরে একটা টিভি আছে। তখন কালার টিভি আসেনি, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। সে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ওর ঘরে আছে। বলছেন যে আমি দেখছি, সন্ধ্যেবেলায় গেছি, একটা তখন ওই টেলিভিশনে একটা প্রোগ্রাম হতো, বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম, অরক্ষ করম্বারে কি এরকম একটা নাম, এটা হতো কলকাতা টিভি। তো সেখানে বাচ্চাদের কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে, কেউ কিছু বাচ্চারা কোনো অনুষ্ঠান করছে, এই প্রোগ্রাম। ওটা উনি দেখছি, ওটা ওর সামনে খুলে দিয়েছে, আর একজন সেবক খুলে দিয়েছে, ওটা উনি দেখছেন। আর দেখতে দেখতে নিজের মনেই কথা বলছে, না তোমারটাও ভালো হলো না। ওই টিভিতেই বলছে, না তোমারটা ভালো হলো না, তোমারটা খুব ভালো হচ্ছে। এইসব নিজের মনেই কথা বলে যাচ্ছে। এগুলো কারা বলে? পাগল বলো না লোকে, তো পাগল। ওই লক্ষণ একটা, এই যে পাগলের মতো লক্ষণ, এটাও একটা ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। আমি ঠিক এই চারটেই দেখেছি, ওর কাছেই দেখেছি 4 রকম লক্ষণ। এবং ওকে বেলুমঠ সবাই ব্রহ্মজ্ঞানী বলে জানত।